এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ জালিয়াতির সন্ধান। মাত্র ৭০,০০০ টাকায় মিলছে এলএলবির সার্টিফিকেট। যমুনার অনুসন্ধানের পর সার্ভার রুম সিলগালা। চলে আসছে। আল্লাহ, আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না, আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুলো আর কোনো পসিবিলিটি নাই। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে দুর্নীতির অভিযোগ। তদন্তে অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসি, অস্বীকার কর্তৃপক্ষের। জলদস্যুর কবল থেকে মুক্ত ২৩ নাবিকের অপেক্ষায় পরিবার স্বজন। আজ দুপুরে জাহাজ যোগে ফিরবেন চট্টগ্রামের সদরঘাটে। ডিমের বাজারে নৈরাজ্য, পিস প্রতি দাম ১২.৫ টাকা। দাবদাহকে দুষছেন খামারিরা, ভোক্তা অধিকারের দাবি অজুহাত। বাজার মনিটরিং এর এই সমস্যা, হঠাৎ করে এরা ইচ্ছা করে দাম বাড়াই দেয়। প্রতিদিন খাওয়া কষ্ট হয়ে গেল, এখন করবো কি, একদিন পর একদিন খাবো। একটি চক্র, তারা প্রচুর পরিমাণ ডিম হিমাগারে মজুত করছে এবং এটি কিন্তু আমরা এই বছর নতুন দেখছি এই ট্রেন্ডটা। রাজমিস্ত্রির কাজ করেও জিপিএ 5 পেল মাদারীপুরের আহাদ। আর্থিক দৈন্যতা আটকাতে পারেনি জান্নাতুলকেও। এসএসসির ভালো ফলে পরিবারের দুশ্চিন্তা। কাজের পাশাপাশি আমি লেখাপড়া করছি। আজকে লেখাপড়া করে আমি একটা ভালো রেজাল্ট আর্ন করছি। আর্থিক যতই সমস্যা থাকুক না কেন, পড়াশোনা চালাই যাইতে হবে, এই ইন্সপায়ারটা সবসময় করতো। আগামীতে যদি এই দুজন ছাত্রছাত্রী লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ৭০,০০০ টাকায় একদিনেই পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ, আর তার আগেই মার্কশিট দেওয়া হয়। দালালদের যোগসাজশে ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধান উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। আমাদের সহকর্মী আখলাকুস সাফার অনুসন্ধানে বিস্তারিত দেখুন। আর ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের ৯২টি সেন্টারের পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়, তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো এগুলো সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট ৩ বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? না, আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া আছে? ৫ জন আছে।
কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে 70,000 টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার হলো মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন, এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকায় অফার দিবে। হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বললে ওটা আমি কমাই দিব, নিয়ে সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার বা যেগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে তার পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবির সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে সিজিপিএ দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফরমাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই এলএলবির সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে, এবং তদন্তে অনিয়মের নানা চিত্র বেরিয়ে আসে। ইউজিসি চিঠি পাঠিয়ে এই নিয়োগটি ত্রুটিপূর্ণ জানালেও তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, মঞ্জুরি কমিশনের তদন্ত সঠিক নয়। এদিকে অভিযোগকারীর দাবি, অনিয়ম আর দুর্নীতির সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িত। ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় 2021 সালের 8 নভেম্বর। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাওয়া হয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। পরীক্ষা দেয় 14 প্রার্থী। চাকরি হয় সোহেল রানা নামে এক ব্যক্তির। অভিজ্ঞতা হিসেবে তিনি দেখান ত্রিশালের গুজিয়াম আলিম মাদ্রাসায় চাকরি করেছেন তিনি। মাদ্রাসা প্রধান যমুনা টিভির কাছে বলেন, সোহেল রানা মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাকে পার্ট টাইম নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু ফিক্সড এখানে তার কোনো বেতন উল্লেখ করা নাই, রেগুলার কাজ করতে হবে এরকম কোনো উল্লেখ করা নাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা বলছে, অনুমোদিত জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক কর্মচারী নিয়োজিত রাখলে তাদের বেতন ভাতা শতভাগ দেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। নীতিমালা দেখিয়ে সোহেল রানার বেতনের তথ্য জানতে চাইলে সুর পাল্টান মাদ্রাসা অধ্যক্ষ। মাদ্রাসার টাকা দিব কেন? কাজ আমার, আমি করতে পারছি না, যে কারণে আমি দিয়ে দিচ্ছি পারিশ্রমিক। কিন্তু আপনি যে বলেন নিয়োগপত্রে আপনি লিখছেন যে তাকে পারিশ্রমিক দেওয়া হবে, তাহলে আপনি পারিশ্রমিক ওই যে দেওয়া হবে যে লিখছেন, এটা কোত্থেকে দিবেন? লিখছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকেই দিব। হল সুপারভাইজার নিয়োগে অনিয়ম টের পেয়ে আরেক আবেদনকারী জাহানারা মুক্তা লিখিত অভিযোগ নিয়ে দ্বারস্থ হন উপাচার্যের কার্যালয়ে। মুক্তা দাবি করেন রাখা হয়নি তার অভিযোগপত্র। পরে সংবাদ সম্মেলন করেন তিনি। নিয়োগের তথ্য চেয়ে
তথ্য অধিকার আইনে আবেদন করেও সাড়া পাননি। অভিযোগ, নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় অভিযোগকারীকেই উকিল নোটিশ পাঠান ভিসি সৌমিত্র শেখর। আমাদের যখন সিন্ডিকেট বোর্ড হয়, রেজাল্ট হয়, তার পরবর্তী থেকেই আমি স্যারের সাথে দেখা করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সৌমিত্র শেখর স্যারের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তার এবং কি সর্বক্ষেত্রেই তার নীরবতা আমি দেখতে পেয়েছি। উপায় না পেয়ে 2023 সালের 26 অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযোগ করেন এই নারী। হয় তদন্ত। গত 17 এপ্রিল দেয়া তদন্ত প্রতিবেদনে নিয়োগটি ত্রুটিপূর্ণ বলে লিখিতভাবে জানায় ইউজিসি। আমার যে অভিযোগটা আছে সেখানে সত্যতা পেয়েছে তারা। সত্যতার প্রেক্ষিতে আমার কাছে তারা একটা চিঠি দিয়েছে যে এই যে নিয়োগটা সেটা যেন আবার যাচাই করে দেখা হয় এবং সেটা যেন শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করা হয় এবং ইউজিসিকে অবগত করা হয়। তবে নিয়োগে অনিয়মের কথা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে ইউজিসির তদন্ত সঠিক হয়নি। আমাদের দৃষ্টিতে আমরা মনে করছি যে এটা সঠিক, তাদের কথাটা সঠিক না, মানে আমাদের এটাই সঠিক। দরখাস্ত আমরা যাচাই বাছাই করে তার এটা সঠিক পেয়েছি এবং তার যে এক্সপিরিয়েন্স বা অন্যান্য কাগজপত্র সেগুলো সঠিক ছিল না, কোনো ত্রুটিপূর্ণ হয়নি। এটা ইউজিসি তারা তাদের কথা বলেছে যে ত্রুটিপূর্ণ হয়, আমাদের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ হয়। তারপরেও এটি সার্বিক অর্থে ইউজিসির কথা মতো আমরা নিয়ে যাব, মানে আমাদের সিন্ডিকেটে নিয়ে যাব। বিজ্ঞ সিন্ডিকেট সদস্যবৃন্দ যে মত দেন আমরা সে মত পাঠিয়ে দেব। তাতে যদি কারো চাকরি থাকবে, কারো চাকরি না থাকলে থাকবে না। এই অভিযোগকারী বলছেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা অনিয়ম দুর্নীতি ঠেকাতে এখনই বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান তিনি। ভুক্তভোগী এই নারী বলছেন, নিয়োগে অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যতদিন না এই শাস্তি দেয়া হচ্ছে ততদিন এই অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রাম তিনি চালিয়ে যাবেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। চট্টগ্রাম থেকে 405 জন মুসল্লি নিয়ে সরাসরি মদিনার উদ্দেশ্যে উড়ল বন্দরনগরীর প্রথম হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়। মঙ্গলবার ভোর 3:20 ফ্লাইটের সময়সূচি ছিল। চট্টগ্রাম থেকে এবার 22টি ফ্লাইট সৌদি আরবে যাবে, আর সেখান থেকে মোট 8000 যাত্রী হজে যাবেন। এর মাঝে 2টি ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা এবং বাকি 20টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবে। হজ যাত্রীদের বিদায় জানাতে মধ্যরাতেই বিমানবন্দরে এসেছিলেন স্বজনরা। এর আগে রাত 1টায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র হজ পালনের পর নির্বিঘ্নে যেন দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হজ যাত্রীরা। বরহজ করার একটা স্বপ্ন ছিল, ইনশাআল্লাহ এইবার আল্লাহ কবুল করছে, আমাদের যাওয়ার একটা সুযোগ হয়ে গেছে। সবকিছু ভালো লাগছে, কোনো অসুবিধা হয়নি। তবে আমাদের হজ খাওয়া যাওয়ার জন্য একটা স্বপ্ন ছিল। এখন এয়ারপোর্টে যে আমরা ইমিগ্রেশন করলাম সবটা এবং ঢুকার মুহূর্ত থেকে মনে হচ্ছে একটা উৎসব ভাব। সব দিক দিয়ে মনে করি যে আমরা অনেক কমফোর্ট পাচ্ছি এবং শিডিউল থেকে আরম্ভ করে টিকেটিং এবং ভিসা সবগুলি সুন্দরভাবে সুচারুভাবে এবং সময় মতো সম্পন্ন হয়েছে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়েছে। পণ্য খালাসের জন্য সোমবার বিকেলে নোঙর করে দুঃসহ একটি দিন পার করার পর দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত 23 নাবিক। আজ আরেকটি জাহাজযোগে চট্টগ্রামের সদরঘাটে তারা ফিরবেন এবং বরণ করে নেয়ার অপেক্ষায় আছেন স্বজনরা। কক্সবাজার থেকে সহকর্মী এহসান আল কুতুবির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী মামুনুর রশিদ ওফি। ৬২ দিন পর বাংলাদেশের জলসীমায় এমভি আবদুল্লাহ 23 নাবিকের সবার চোখে মুখে খুশির ঝিলিক। ভাই কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়িতে কত হয়েছে? খুশি সবাই? দোয়া করতেছে, মারধর করেছে আপনাদের? সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজটি সোমবার বিকাল 5:30টায় যখন কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায়, উত্তাল সাগর পাড়ি দিয়ে সেখানে হাজির যমুনা টেলিভিশন। চরম উদ্বেগ আতঙ্কের ভয়াল সব দিন পার করে অবশেষে নাবিকদের নিজ দেশে ফেরার অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী টিম যমুনা। জাহাজের নাবিকের সাথে কথা বলে অনেক ভালো লাগছে, ওরা অনেক খুশি হয়েছে। ক্যাপ্টেনের সাথে কথা বলছিলাম, ওরা অনেক
যতগুলো নাবিক আছে এদেরকে কথা বলছি, দেখছি, এরা খুশি হয়েছে, বাসাতে সবার সাথে ফোন করতেছে, যোগাযোগ করতেছে, আমাদেরকে ধন্যবাদ দিছে। আমরা যে এদেরকে দেখতে গেছি, আব্দুল্লাহ জাহাজ দেখছি, দেখার পরে নাবিকগুলা কিন্তু অনেক খুশি হয়েছে, কিন্তু আমরা দেখার পরে অনেক খুশি হয়েছি। তো ওরা যেন বাড়িতে ফিরতে পারে, ওটা আমরা দোয়া করি। জাহাজটিতে রয়েছে 56,000 টন চুনা পাথর। কুতুবদিয়ায় 10,000 টন খালাস শেষে 2 দিন পর জাহাজটি আসবে চট্টগ্রাম বন্দর বহিনোঙ্গরে। তবে অন্য একটি টিমকে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবারই চট্টগ্রামের সদরঘাট জেটিতে ফিরবেন 23 নাবিক। তাদেরকে আনতে এরই মধ্যে কুতুবদিয়া গেছে এমবি জাহানমণি 3 নামে আরেকটি জাহাজ। আমাদেরকে জাহানমণি 3 করে 23 জন নাবিক যাচ্ছে। এই 23 জন হ্যান্ড ওভার হয়ে ওই 23 জন আমাদের এখানে আসবে আগামীকাল দুপুর 1টা থেকে 2টা। মঙ্গলবার সদরঘাট জেটিতে নাবিকদের বরণ করে নেয়ার অপেক্ষায় পরিবার ও স্বজনরা। এখন থেকেও মনে হচ্ছে আবার ঈদ আসতেছে, ছেলে আসলে ছেলে আবার ঈদ সঙ্গে নিয়ে আসতেছে, এটা মনে হচ্ছে আমাদের আবার ছেলেকে নিয়ে ঈদ হবে, বেড়াবো, ঘুরবো। আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিন এটা সুযোগ করে দিয়েছে বলে আমরা এটা আমার ভাইকে আমরা পেয়ে ফেরত পেয়েছি। গত 12 মার্চ 23 নাবিক সহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এমবি আবদুল্লাহ। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে দেশে ফিরেছে জাহাজটি। মামুনুর তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। কক্সবাজারে যাচ্ছি, কুতুবদিয়ায় সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, কয়টা নাগাদ নাবিকরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন জানাবেন, এবং তাদের বহনকারী জাহাজ আর অন্যান্য বিষয়ে সম্পর্কে যেসব তথ্য আছে সেগুলোও জানতে চাই। বৃষ্টি, আমরা এখানে যখন আসছিলাম অর্থাৎ সমুদ্র সৈকতে কুতুবদিয়ার, তখন আমার ঠিক পেছনে হচ্ছে জাহাজের অবস্থান। এখান থেকে মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো আমরা আসার পরে যেটি দেখেছি সেটি হচ্ছে জাহানমণি যে জাহাজটি, তাদেরকে এখানে যে 23 জন নাবিক রয়েছে তাদেরকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা, সেই জাহানমণির অবস্থান দেখেছি। কিন্তু আমরা এখানে আসার কিছুক্ষণ পর জাহানমণির অবস্থানটা একটু অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ বলা যায় যে আমরা অনুমান করতে পারি এখান থেকে জাহানমণি ইতিমধ্যে যে আবদুল্লাহ জাহাজটি এসেছে সেটির সাথে সংযুক্ত হয়ে নাবিকদের নিয়ে যাওয়ার ব্যাপারে যে কার্যক্রম সেটি শুরু করেছে বলে আমরা ধারণা করছি। যেহেতু তারা এখান থেকে বিকেল বেলা 2টার দিকেই চট্টগ্রামে পৌঁছার কথা, সেই হিসেবে তারা আমাদেরকে যেটি কালকে জানিয়েছেন সেটি হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে তারা এখান থেকে রওনা হবেন। তো সেই হিসেবে বলা যায় যে তারা এখানে ইতিমধ্যে তাদের যে নিয়ে যাওয়ার ব্যাপারে যে কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং জাহাজের যে চুনা পাথর রয়েছে 56 টন, সেটির 56,000 টন, সেটির ব্যাপারেও হয়তো তারা কার্যক্রম শুরু করেছে। এবং আসলে এই বিষয়টি নিয়ে দেশের মানুষ উৎকণ্ঠায় ছিল, উদ্বিগ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা 23 জন নাবিক বাংলাদেশে এসেছেন। এবং আমরা গতকালকে যেটি দেশের মানুষকে দেখিয়েছি সেটি হচ্ছে যে তাদের মুখে যে হাসি দেখেছি, তাদের যে আনন্দ দেখেছি সে আনন্দটা অপেক্ষা করছে তাদের পরিবারের কাছে গিয়ে, সেটি তারা আরও তাদের মাঝে যে আনন্দ বিরাজ করছে ঈদের আনন্দের মতো, সেটি আমরা দেখার অপেক্ষায়। বৃষ্টি, নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ এহসান। টাকা দিলেই মিলবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর চাকরি, তবে বাস্তবে নয়। ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র। অবশেষে ডিবি ও এনএসআই যৌথ অভিযানে গ্রেফতার হলো মূল হোতা সহ 6 জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা গ্রেফতারকৃতরা স্বীকারও করেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চাকরি দেওয়ার নাম করে দিত ভুয়া বিজ্ঞাপন। শুধু এখানেই শেষ নয়, চাকরির প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র এবং প্রশিক্ষণও দিত প্রতারক চক্রটি। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া সার্কুলার দিত, নিশ্চিত চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিত টাকা। দেয়া হতো ভুয়া আইডি কার্ড এবং নিয়োগপত্র।
এমনকি বিভিন্ন জেলা উপজেলায় পোস্টিংয়ের অর্ডারও দিত চক্রটি। সম্প্রতি চক্রটির প্রলোভনে চাকরি নিতে মোটা অঙ্কের টাকা দেন এক ভুক্তভোগী তরুণী। ভুয়া নিয়োগপত্র এবং প্রশিক্ষণও পান তিনি। তবে চক্রের কর্মকাণ্ডে সন্দেহ হলে পরিবারকে জানান। পরে থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কিছু টাকা পয়সা লাগবে, চাকরি হয়ে যাবে। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা পরীক্ষা দিতে আসি, পরীক্ষাও দেই, কিন্তু কোনোভাবে রেজাল্টটা আসে না। ডিসেম্বরের 1 তারিখে ঢাকায় জয়েন করি, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আমি যখন বুঝতে পারি যে এখানে আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি আমার বাসায় যোগাযোগ করি। অভিযোগের পর যৌথভাবে অভিযানে নামে এনএসআই ও ডিবি। গাজীপুর থেকে গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা লিওন ইসলাম সহ 6 সদস্যকে। জব্দ করা হয় ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড বানানোর সরঞ্জাম। যুবক সম্প্রদায়ের অনেককে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা হাতে নিয়ে এই গাজীপুর টঙ্গীর পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়গুলো স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নওগাঁর সাপাহারে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার পিছলডাঙ্গা এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম শাহ চৌধুরীর কয়েকজন কর্মী। পথে মোটরসাইকেলের গতি রোধ করে মুখোশধারী কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে করে গুরুতর আহত হয় আনারুল ও শরীফুল। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শামসুল আলম শাহ চৌধুরী। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরগুনার বেতাগীতে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বেইলি ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু শিকদার। পুলিশ জানিয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে তল্লাশি চালানো হয়। রিভলভার পাওয়া গেলে চেয়ারম্যান প্রার্থী নাহিদ ও গাড়ি চালক সজীবকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা। আর তাদের দাবি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লার তিতাসে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি হয়েছে, 2 সহোদর গুলিবিদ্ধ হয়েছে। সোমবার সন্ধ্যায় ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানিয়েছে সপ্তাহখানেক আগে পোড়াকান্দি গ্রামের যুবলীগ নেতা আলাউদ্দিন ও ভিটিকান্দি ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের মধ্যে বাগবিতণ্ডা হয়। প্রাথমিকভাবে এই ঘটনার মীমাংসা করা হলেও আলাউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে নুরুজ্জামান। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন সংঘর্ষ বাধে এবং গোলাগুলিতে আহত 2 ভাই হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে বরাদ্দকৃত প্লট প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগ তুলেছেন তার স্ত্রী জাহানারা বেগম। নিঃসন্তানী বৃদ্ধা যমুনা টেলিভিশনকে জানিয়েছেন মিথ্যা বলে তার সৈন্যায় পূর্ব পরিচিত নুরুন্নাহার মিনু এরপরে বাড়িটি আবাসন ব্যবসায়ী বিপুলের কাছে বিক্রি করে দেয়। শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জাহানারা বেগম। বিস্তারিত জানাবেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী তানফির মোর্শেদ। বিশ্বাসঘাতকতা করলো, আমি এটা কল্পনাও করতে পারি না। আমি হ্যারে ফেরেস্তার মতো বিশ্বাস করছি, ফেরেস্তা। কুমিল্লার কটক বাজারের জাহানারা বেগম শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী। 67 বছরের এ বয়োবৃদ্ধ এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নিজের বাড়ি ফিরে পেতে। প্রতারণার মাধ্যমে তার বাড়ি দখলের অভিযোগ করেন জাহানারা বেগম। আমি আরো 2-3 বার আইসি, এদিক সেদিক গেছি, যাই আমি আর কিছু করতে পারতেছি না, কারণ আমি চাই যে আমার বাড়িটা উদ্ধার হোক। তিনি জানান 1971-এ মুক্তিযুদ্ধে শহীদ হন স্বামী সিরাজুল ইসলাম। 1996 সালে জাহানারা বেগমকে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি প্লট বরাদ্দ দেয় সরকার। 96 সালে ম্যাজিস্ট্রেটের যাইয়া আমি সহ ওই বাড়ি আমার দখল দিয়ে আমার হাতে চাবি কেটে দিছি। ওই থেকে হুমায়ুন কবিরের ফ্যামিলি হ্যাঁ 2টা বাচ্চা লইয়া আমার কাছে, আমার তো কেউ নাই, একসাথে একা থাকতে পারি না, তো হ্যারে নিয়ে একা এই বাড়িতে রয়েছি।
নিঃসন্তান জাহানারা বেগমের খোঁজ খবর নিতেন একই বাসায় থাকা তার পূর্ব পরিচিত নুরুন নাহার মিনু। ধীরে ধীরে বিশ্বস্ততা বাড়ে, মজবুত হয় সম্পর্ক। গত বছর জানুয়ারিতে মিনুকে বাসায় রেখে গ্রামের বাড়ি কুমিল্লায় যান জাহানারা। ২০ মার্চ ঢাকায় ফিরে রাজিয়া সুলতানা রোডের বাড়িতে গেলে দেখেন সেখানে অবস্থান করছেন বিপুল নামের এক আবাসন ব্যবসায়ী। তিনি জানান মিনু এই বাড়ি বিক্রি করে দিয়েছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন জাহানারা বেগম। গত বছর আমি আমি জানতে পারি যে বাড়িটা আমার না, হে অন্য একজনের কাছে বিক্রি করে ফেলাইছে। তারপরে আমি এর সাথে আমার এডি নিয়ে একটু কথা কাটাকাটি একবার হওয়াতে আর সে আমার লগে কোনো যোগাযোগ করে না। মানে বিপুলের পাই যে ফোনে পাই, বিপুলের এমনি সরাসরি পাইও না। রাজিয়া সুলতানা রোডের সেই বাড়িতে সরজমিনে যমুনা টেলিভিশন। পাওয়া যায়নি আবাসন ব্যবসায়ী বিপুলকে। তবে টেলিফোনে তিনি দাবি করেন জাহানারা বেগমের কাছ থেকেই তিনি বাড়িটি কিনেছেন। উনি তো জীবনে এখানে কোনোদিন থাকেই নাই, আর মিনু ওনার হইলো ননদ কইয়া ওনারা বেচছে। জাহানারা টাকা নিয়ে সই করছে এই বাসায় টাকা। তারপরেও যদি অস্বীকার করে তো কিছু করার নাই। তো জি, জাহানারা বেগমের কাছে টাকা দিছি। আমি বাসায় উঠছি 1 বছর সামথিং হয়েছে। প্লট বিক্রিতে অভিযুক্ত নুরুন নাহার মিনুর সাথে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডিমের বাজারে চরম নৈরাজ্য, দাম বেড়েই চলছে। প্রতি পিস মুরগির ডিমের দাম 12.5 টাকায় উঠেছে। খামারিদের দাবি, দাবদাহে মুরগি মারা যাচ্ছে, ডিমের উৎপাদন ব্যাহত হচ্ছে, আর তাই দামের এই ঊর্ধ্বগতি। আর ভোক্তা অধিকার খামারিদের এই যুক্তি মানছে না। সংস্থার মহাপরিচালকের দাবি যে এটি শুধুই অজুহাত। গোপনে ডিমের মজুদ করে তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রোজার ঈদের পর থেকেই চড়া ডিমের বাজার। 110 টাকা ডজন মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা দরে। এক পিস কিনলে গুনতে হচ্ছে 12.5 টাকা। ক্রেতারা বলছেন বাজারের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেই, বাড়তি দামেই কিনতে হচ্ছে। বাজার মনিটরিং এর এই সমস্যা, হঠাৎ করে এরা ইচ্ছা করে দাম বাড়ায় দেয়। আপনার গত 2 দিন আগে যদি 130 টাকা থাকে, হঠাৎ করে এখন 145 টাকা হবে কেন? আমার তো বেতন বাড়ি নাই, কিন্তু দেখা যাচ্ছে মালের জিনিসের দাম বাড়ছে। এখন একটা ডিম আমার জন্য প্রতিদিন খাওয়া কষ্ট হয়ে গেল। এখন করবো কি, একদিন পর একদিন খাবো। দোকানে বা মোকামে ডিমের যোগান বেশ ভালো, তবুও পাইকারদের অভিযোগ সরবরাহ কিছুটা কমেছে। খামারিরা বলছেন দাবদাহের কারণে মুরগি মারা যাচ্ছে, লোডশেডিং এ ব্যাহত হচ্ছে ডিমের উৎপাদন। ডিমের উৎপাদন কম, এখন অনেক কম, ডিম আসতেছে না। তাই ওই পরিমাণ যদি ডিম আমাদের কম আসে, তাহলে আমাদের অনেক লসের ভাগে আছে। আমরা খাবার অতিরিক্ত নষ্ট হচ্ছে, যার কারণে আমাদের অতিরিক্ত খাবার দিতে হচ্ছে। আমাদের এখানে লস প্রায়, আগে ডিম প্রায় 700-800 হইতো, এখন দেখা গেছে 300-400 এরকম হয়। হাঁস মুরগির ডিমও 1 সপ্তাহ আগে ছিল আপনার 1000 টাকার মতো, বর্তমান বাজার আপনার 1150 টাকার মতো বাজার আছে। এটা কাঁচা মাল, এটা কিন্তু পাবলিকের চাহিদার উপরে এটা বাজারটা আপ ডাউন করে। ভোক্তা অধিকারের দাবি, দাম বাড়ানোর জন্য অজুহাত দাঁড় করিয়েছে খামারিরা। বিপণনে বিভিন্ন ধাপ তদারকির আওতায় আনা হচ্ছে। সংস্থার মহাপরিচালক জানালেন অবৈধভাবে হিমাগারে ডিম মজুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি চক্র, তারা প্রচুর পরিমাণ ডিম হিমাগারে মজুত করছে এবং এটি কিন্তু আমরা এবছর নতুন দেখছি এই ট্রেন্ডটা। হিমাগারে মজুত করে ডিমের সাপ্লাইটা তারা নিয়ন্ত্রণ করে ডিমের মূল্য বৃদ্ধি করে তারা বেশি দামে হিমাগারের এই ডিমগুলো বিক্রি করবে। কোথাও যদি মজুত করে সেই হিমাগারগুলোতে আমরা কাজ করছি, যে হিমাগারে প্রচুর ডিম মজুদ হচ্ছে সেগুলো আমরা উদ্ধার করে আমরা খোলা বাজারে ছেড়ে দিচ্ছি। এক সপ্তাহ আগেও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছিল 120 টাকা দরে, এখন 150 টাকায় হাঁকা হচ্ছে। প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেসরকারি অংশীদারদের শেয়ার নিয়ে বিরোধ মীমাংসায় আপিল বিভাগের দ্বারস্থ হলেন চেম্বার আদালত। তবে শেয়ার হস্তান্তরে বাধা নেই মর্মে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা স্থগিত করেননি। সোমবার চেম্বার আদালতে আপিল করে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটেল থাই। মেগা প্রজেক্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাই ও চাইনিজ শ্যাংনং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায়। এর মধ্যে ইটাল থাইয়ের 51 এবং বাকি 49% চাইনিজ 2 কোম্পানির।
প্রকল্পে বিনিয়োগ চীনের দুটি ব্যাংক। এরই মধ্যে ঋণ ছাড় হয়েছে ৫,১৩৬ কোটি টাকা। ঋণের ১৩তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইটালথাই ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক। অর্থ সংকটে গতি কমে যায় মেগা প্রকল্পের। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ঋণের সুদ দিতে ব্যর্থ হলে অন্য শেয়ার হোল্ডারকে আনুপাতিক শেয়ার ছাড়তে হবে। এতে রাজি না হয়ে আদালতে দ্বারস্থ হয় ইটালথাই। হাইকোর্ট প্রথম দফায় শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা জারি করলেও আপিল বিভাগের নিষ্পত্তি করে দেওয়ার নির্দেশনা অনুযায়ী আদেশ দেন রোববার। বলা হয় শেয়ার হস্তান্তরে বাধা নেই। কোম্পানি সিঙ্গাপুরে সিয়াকে আরবিট্রেশন প্রসিডিং চালু করে এবং বাংলাদেশ হাইকোর্ট থেকে একটা শেয়ার ট্রান্সফারের একটা স্ট্যাটাস করে নেয়। সাবসিকুয়েন্টলি অন্য চাইনিজ কোম্পানি দুটো যারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার ওরা এসে হাইকোর্টে মামলায় শুনানি করেন। মামলা শুনানি শেষে মাননীয় হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছেন যে ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানির যে মামলাটা হাইকোর্টে দায়ের করেছেন এটা গ্রহণযোগ্য না, রুল ডিসচার্জ করে দেওয়া হয়েছে এবং চুক্তি অনুযায়ী যে ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানির যে শেয়ার চাইনিজ কোম্পানির কাছে হস্তান্তরের বিষয় যে স্থিতাবস্থা ছিল মাননীয় আদালত ওটাও ব্র্যাকেট করে দিয়েছেন। সুতরাং আর এই কোম্পানির শেয়ার হস্তান্তরে আর কোনো বাধা রইল। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হয় সোমবার। পরে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার আদালত। অবজারভেশন ছিল যে আমাদের আরবিট্রেশনে একটি ক্লিয়ারলি বলা আছে যদি দুটো কোম্পানির মধ্যে আরবিট্রেশনে যদি সিটটা হয় মানে যেখানে আরবিট্রেশন হবে যদি আউটসাইড বাংলাদেশ হয় তাহলে আরবিট্রেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের হাইকোর্ট বা অন্য কোনো কোর্টের এই বিষয়ে কোনো আদেশ দানের কোনো ক্ষমতা নাই। আজকে চেম্বার কোর্টে ওনারা গিয়েছিলেন, কোর্ট এটা ফুল কোর্টে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য ফিক্স করেছে। এই পর্যন্ত প্রায় ৭৫% কাজ শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহৃত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের খোঁজ মেলেনি 10 দিনেও। তবে পরিবারের সাথে যোগাযোগ করেছেন সেই যুবক। পুলিশের তদন্তেও নানা তথ্য মিলেছে। 2013 সালে যুক্তরাজ্যে স্কুল ছাত্র হত্যায় সন্দেহভাজন দেলোয়ার গ্রেফতারের পর জামিন নিয়ে 2014 সালে বাংলাদেশে পালিয়ে আসেন। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেন। স্থানীয়দের মতে গত কয়েক বছর দিনে বা রাতে গাড়ি নিয়েই যাতায়াত করতেন তিনি। গাড়ি নিয়ে বের হতো আবার আসতো, এই কিছু করতো না। তারা তো প্রবাসী পরিবার, তারা আব্বা তো মাঝে মধ্যে আসেন, সেখানেই আসে দেখছি। যে মানুষ আমরা আসি তাদের ভালো করে চিনি হই না, কেমনে চিনবো? ড্রাইভারে গাড়ি লইয়া আসা যাওয়া করে, তাই তো আর রোডে আড়াচলা করে না। গ্রামের কোনো মানুষের তার সম্পর্ক না, তার বাপ খুব ভালো মানুষ। সবশেষ 2 মে রাতে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। 1 কিলোমিটারের মধ্যে এই স্থান থেকে তুলে নেওয়া হয় তাকে। এরই মধ্যে 6 মে বাবা ও স্ত্রীর সাথে যোগাযোগ করেছেন দেলোয়ার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার স্ত্রীর কাছে একটা কল আসে। একটা পর্যায়ে স্ত্রীর সাথে কিছু কথোপকথন হয়। তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় আসো, তোমাকে কোথায় নেবে, উত্তরে সে বলেছে বাবা তুমি তো ভালোই জানো আমাকে তারা কোথায় নেবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমার সন্তান দুটোকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করো। লন্ডনে নিলে ওরা অন্তত সপ্তাহে 2টা দিন বাবার সাথে সাক্ষাৎ করতে পারবে। পরিবারের তথ্যের ভিত্তিতে তদন্ত করে পুলিশ যা পেয়েছে তা আরও কৌতূহল উদ্দীপক। সে লন্ডনে থাকা অবস্থায় 2013 সালে হানি নামের একটা স্কুল ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়। এই মামলায় তার বাবার বক্তব্য অনুযায়ী সে জেলে ছিল এবং সে পরবর্তীতে জামিনে আসে, বাংলাদেশে চলে আসে। যতটুকু জানতে পেরেছি যে লন্ডন পুলিশ এই দেলোয়ার হোসেনরে খোঁজাখুঁজি করছে। পুলিশের তথ্যে অনুসন্ধানে নেমে যমুনা টেলিভিশন খুঁজে পায় যুক্তরাজ্যের সেই স্কুল ছাত্র হানি হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ। দেশটির ডেইলি মেইল পত্রিকার একটি খবরে আটকে যায় চোখ। সেখানেও বলা হচ্ছে বাংলাদেশে পালিয়েছেন দেলোয়ার। পরিবারের সদস্যরা পুলিশকে জানায় 2014 সালে দেশে পালিয়ে আসেন দেলোয়ার। প্রশ্ন হলো বৈধভাবে দেশে আসার তথ্য নেই কেন? তার আত্মীয় স্বজনের ভাষ্য অনুযায়ী দেলোয়ার বাংলাদেশে আসে 2014 সালে, কিন্তু আমরা বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখি যে দেলোয়ার সর্বশেষ 2007 সালে বাংলাদেশে এসেছে। তারপরে আর তার কোনো রেকর্ড
আমরা পাই নাই। যেহেতু পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, আমরা আশাবাদী যে খুব দ্রুতই বিষয়টার একটা ফয়সালার দিকে যাবে। এদিকে টোল প্লাজার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ, তবে গাড়ির হদিস পাওয়া যায়নি। কারা তুলে নিয়ে গেছে তাও নিশ্চিত হতে পারেনি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এসএসসিতে ভালো ফলাফল দুশ্চিন্তায় ফেলেছে মাদারীপুরের আহাদ ও জান্নাতুলের পরিবারকে। সংসার চালাতে আহাদ রাজমিস্ত্রির কাজ করে, আর করোনার পরে টেনে টুনে চলছে জান্নাতুলের পরিবার। উচ্চশিক্ষা আর সংসার কিভাবে পাশাপাশি চলবে সেটি নিয়েই দুশ্চিন্তায় দুই পরিবার। কোদাল হাতে নিত্যদিনের ব্যস্ততা রাজমিস্ত্রি আহাদের, অথচ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কঠোর পরিশ্রমে এসেছে কাঙ্ক্ষিত ফলাফলও, তবে জিপিএ 5 খুব একটা নাড়া দেয়নি আহাদকে। সারা দেশে জিপিএ 5 প্রাপ্তরা যেখানে উল্লাস উদ্দীপনায়, সেখানে মাদারীপুরের বাগমারা গ্রামে আহাদের বাড়িতে উল্টো চিত্র। শিবচরের শিরওয়াইল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়া অবস্থায় ব্রেন স্ট্রোক করেন আহাদের বাবা। সেই থেকেই রাজমিস্ত্রির কাজ, সংসারের দায়িত্ব, পাশাপাশি পড়াশোনা। বই কেনার টাকা ছিল না, বন্ধুদের কাছ থেকে ধার করা বই ছিল শেষ ভরসা। বড় একটা বোঝা মাথায় নিয়ে আমি কাজের পাশাপাশি আমি লেখাপড়া করছি। আজকে লেখাপড়া করে আমি একটা ভালো রেজাল্ট আর্ন করছি। আমার ছেলে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে কাজে গেছে। কাজে যাইয়ে 11টা বাজে আমার ফোন দিয়েছে, আম্মু আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি এইটা শুনে অনেক খুশি। একই স্কুলের ছাত্রী জান্নাতুল। করোনাকালীন বাবার চাকরি হারানো থেকেই দৈন্যতা শুরু, যার প্রভাব পড়ে জান্নাতুলের পড়ালেখায়। তবে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও জিপিএ 5 পাওয়ার গৌরব অর্জন করে মেধাবী এই ছাত্রী। আর্থিক যতই সমস্যা থাকুক না কেন, পড়াশোনা চালাই যাইতে হবে, এই ইন্সপায়ারটা সবসময় করতো। তার চেষ্টার কারণে আজকে এত দূর পৌঁছাইতে পারছে। এখন তার ভবিষ্যতে সেজন্য আরও আগায় যেতে পারে, এই জন্য সবারই সহযোগিতার প্রয়োজন। ভালো ফলাফল যেন আরও বেশি দুশ্চিন্তায় ফেলেছে পরিবার দুটিকে। কিভাবে চলবে উচ্চশিক্ষা, আর কিভাবেই বা চলবে সংসার? তাদের এমন পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষক ও এলাকাবাসীর। যারা বিত্তবান আছেন বা বিভিন্ন রাজনৈতিক যারা নেতা নেতৃবৃন্দ আছেন, সবার সার্বিক সহযোগিতা থাকলে ওর আশা হয়তো পূর্ণ হবে। ডোনেশন করার মতো তার আত্মীয় স্বজন বা অন্যদার যদি আর কেউ থাকে তাই করা উচিত আমি মনে করি। আগামীতে যদি এই দুজন ছাত্রছাত্রী লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এবছর মাদারীপুরে জিপিএ 5 পেয়েছে 592 জন ছাত্রছাত্রী। জারিন অর্নি, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় অবাধে ধরা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। শিকারীদের নিষিদ্ধ জলে ধ্বংস হচ্ছে চিংড়ির সাথে উঠে আসা অন্যান্য প্রজাতির মাছের পোনা। পেটের দায়ে রেণু শিকার করতে হয় বলে দাবি অনেক জেলে, তবে অবৈধ রেণু শিকার বন্ধে নিয়মিত অভিযান চলছে, দাবি মৎস্য বিভাগের। মেঘনার পাড়ে বাগদা ও গলদা চিংড়ির রেণু ধরার মহোৎসব চলছে। ব্যবহার করা হচ্ছে মশারি ও বেহুন্দি জাল, অথচ চিংড়ির রেণু ধরা ও এই বিশেষ জাল দিয়ে মাছ শিকার দুটিই নিষিদ্ধ। এপ্রিল, মে, জুন বছরের এই সময়ে নদীতে বাগদা ও গলদার রেণু ছড়িয়ে পড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে বরহানুদ্দিন, দৌলত খান সহ ভোলার 7 উপজেলার অসাধু জেলেরা মেঘনা ও তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্টে রেণু শিকারে নেমে পড়ে। এতে গলদা বাগদার সাথে অন্যান্য প্রজাতির প্রায় কোটি রেণু ধ্বংস হচ্ছে রোজ। বানাইনা মসি জাল দিয়ে আমরা বাগদা গলদা ধরি। আমাদের বাগদা জালে যেই মাছগুলো ওঠে, বাগদা মাছ ওঠে, আর তারপরে কিছু রেণু ওঠে, চিংড়ি মাছ ওঠে, আরো অন্য রেণু ওঠে। বছরে 2 মাস বাগদা গলদার রেণু ধরিয়া বিক্রি করিয়া সংসার চালাই। নদীতে আগের মতো মাছ নেই, তাই রেণু শিকার করেই সংসার চালাতে হয় বলে দাবি অনেক জেলের। ব্যাপারীদের কাছে 10 থেকে 30 হাজার টাকা দাদন নিয়ে রেণু শিকার করে তারা। সেসব রেণুই ব্যাপারীদের কাছে পিস প্রতি 1.5 টাকা দরে বিক্রি হয়। পরে রাতের আধারে বিভিন্ন হাত হয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার পাইকারি আড়তে তা মেলে চড়া দামে। মাছ নাই দিকে বিদয় আমরা এখন বাগদা ধরতে আসছি, নদীতে নেমে কি করবো, সংসার তো চালা লাগবো। বেড়ির থেকে সিজন এলে 20-30 হাজার টাকা দাদন নিয়ে রেণু কি বাগদা ধরি। 1000 পিস 1200 পিস মাছ হয়, আমরা এক মাছ মনে করি 1.5 টাকা করে পিস আমরা বিক্রি করি বেড়ির কাছে। অবৈধ রেণু শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযান চলমান বলে দাবি এই কর্মকর্তার।
জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং কোস্টগার্ডের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং নদীর ভিতরে যে নেট বেহুন্দি পেতে এই গলদা বাগদা রেণু পোনা ধরার যে এই যে ট্রেন্ড, এটা কিন্তু আমরা গত 2-3 বছরের ব্যাপক অভিযানের মধ্যে দিয়ে এটা কিন্তু আমরা নির্মূল করেছি। দ্রুত নিষিদ্ধ জাল দিয়ে অবাধে রেণু শিকার বন্ধ না করা গেলে দেখা দেবে বিভিন্ন প্রজাতির মাছের সংকট। তাই রেণু রক্ষায় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সচেতন ভোলাবাসী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কুরবানির ঈদকে সামনে রেখে পশু মোটাতাজায় ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতিতে পশুপালন করায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে, আর জেলায় এবারও চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। প্রত্যাশা, অন্যান্য বারের মতোই লাভ হবে। নাটোরের ডাল সড়ক এলাকায় সুবিশাল টিনের ছাউনির নিচে পাকা মেঝেতে সারিবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, বাহামা, ফ্রিজিয়ান সহ বিভিন্ন উন্নত জাতের গরু। লাল, সাদা, কালো রঙের এসব এক একটি গরুর ওজন 600 থেকে 1200 কেজি পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে পাইকাররা খামারগুলোতে আসতে শুরু করেছেন। বিভিন্ন বড় বড় শহরের যারা বড় বড় পাইকার যারা আছে, তারা আশা করতেছি অন্যান্য বছর যেভাবে গরুগুলা চাহিদা সহকারে নিয়ে যায়, এবছরও তারা আসবে এবং তারা নিবে। ঢাকা থেকে পার্টি এখানে এসে গরু নিয়ে যায়, চিটাগাং থেকে আসে পার্টি আমাদের এখানে এসেই গরু নিয়ে চলে যায়। আমাদের কোনো গরু এখানে হাটে তোলা লাগে না। বলতে পারেন যে যেরকম সন্তান যেরকম লালন পালন করে, এই গরুটা আমরা ওরকম করে লালন পালন করি। জেলার অন্যান্য স্থানেও নিবিড় পরিচর্যার সাথে সাথে পশুকে মোটা তাজা করতে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর ঘাস। আমি কুরবানি ঈদকে সামনে রেখে 170টি গরু লালন পালন করেছি এবং সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো আমি তৈরি করেছি। আমাদের গরুগুলা মানসম্মত খাবার নিজেদের তৈরি করে খাবার। ঈদের মধ্যে আমরা যে কোনো স্টেরয়েড বা আপনার ফিড বা মোটা তাজাকরণ ইনজেকশন এগুলো তো আমরা ব্যবহার করি না। এই কারণে গোটা বাংলাদেশে আমাদের ফার্মের সুনাম আছে। কোরবানির পশু বিক্রির জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অফিসের এই কর্মকর্তা। বললেন, খামারিরা এবারও লাভবান হবেন। নাটোর জেলাতে একেবারে আমার খামারিরা প্রাকৃতিকভাবে গবাদি পশু তৈরি করে থাকে, সেজন্য কিন্তু সারা বাংলাদেশে নাটোর জেলার কিন্তু গবাদি পশুর চাহিদা অনেক বেশি। আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে ইনশাল্লাহ, এবং আমাদের গবাদি পশুগুলো অবিকৃত থাকবে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরে এবার 4,78,000-এরও বেশি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে যা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।